তালে জয়ে ফেরার উচ্ছ্বাস ব্রাজিলের। কুনিয়া ভিনিসিয়াস নৈপুণ্যে হাইতিকে হারালো 3-0 গোলে। অপেক্ষার অবসান ঘটে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার। হ্যামস্ট্রিং ইনজুরিতে এই সপ্তাহের জন্য ছিটকে গেলেন রাফিনিয়া। গোলবন্যা অব্যাহত রাখতে রাতে আইভরি কোস্টের মুখোমুখি হচ্ছে জার্মানি। বিগ ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ সুইডেন। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র। হাইতির বিপক্ষে ম্যাচ শেষে এমন খবর জানিয়েছেন সেলেসাও কোচ কার্লো আনচেলোত্তি। এদিকে নেইমার ফিরলেও রাফিনিয়া ইনজুরির নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে ব্রাজিল শিবিরে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ফরওয়ার্ড। অবশেষে স্বস্তির সংবাদ ব্রাজিল ফুটবল ভক্তদের। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন নেইমার জুনিয়র। আর তাই স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে অর্থাৎ 24 জুনের ম্যাচে তাকে রেখেই একাদশ সাজাবেন কার্লো আনচেলোত্তি, যে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই মাস্টারমাইন্ড। এবারের বিশ্বকাপ শুরু করার পর থেকেই মোটামুটি একটা অনিশ্চয়তা, কবে মাঠে ফিরছেন নেইমার। প্রথম ম্যাচে যে তিনি থাকছেন না সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে খবর আসে যে দ্বিতীয় ম্যাচেও তাকে পাওয়া যাবে না। অবশেষে হাইতির বিপক্ষে ব্রাজিল দ্বিতীয় ম্যাচে এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে এবং এই ম্যাচের পরে সুখবরটা দিয়েছেন কার্লো আনচেলোত্তি। অবশ্য একই দিন এই ম্যাচে একটা অস্বস্তিতে পড়েছে ব্রাজিল। এই ম্যাচের 39 মিনিটে ইনজুরিতে পড়ায় মাঠ থেকে উঠে গেছেন রাফিনিয়া এবং তিনি যখন মাঠ থেকে উঠে যান তার চোখে মুখে একটা স্পষ্ট অস্বস্তি লক্ষ্য করা গেছে। অর্থাৎ তার চোটটা যে একেবারে সাধারণ নয় এবং সেটা যে মোটামুটি গুরুতর তা কিন্তু অনুমান করা গেছে খুব সহজেই। ব্রাজিলের কিছু গণমাধ্যম এবং আমরা যারা বিশ্বকাপ কভার করতে এসেছি আমরা এখানকার স্থানীয় সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি, এই সব ইনজুরি সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে সেরে যায়। তবে ইনজুরি যদি ভয়াবহ হয় তবে এই ব্যবধানটা অর্থাৎ সময়ের ব্যবধানটা আরো বড় হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী চেক আপের আগে কোনো কিছুই বলা যাচ্ছে না রাফিনিয়াকে নিয়ে। এই ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন রাফিনিয়া, গোলের চান্স ক্রিয়েট করেছিলেন, যদিও বেশ কয়েকটি সুযোগ তিনি নষ্ট করেছেন। তারপরেও রাফিনিয়ার মতো একজন ফুটবলার, বিগ ম্যাচ ফুটবলার, যে কোনো মুহূর্তে গেমের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারেন। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ব্রাজিলের জন্য দুশ্চিন্তার কারণ, কেননা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ব্রাজিলের জন্য হয়ে উঠতে পারে গ্রুপ নির্ধারণী ম্যাচ। যে ভুল ব্রাজিল স্কোয়াড সিলেকশনের প্রথম ম্যাচে করেছিল, নকআউট ফেজে সে ধরনের কোনো সুযোগ থাকবে না, হারলেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে। এই বিষয়গুলো মাথায় রেখে নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপগুলো নেবে সিবিএফ টিম ম্যানেজমেন্ট। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ। রাতে বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এদিকে ফেভারিট তকমা পাওয়া নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সুইডেন। হারলে অনিশ্চিত হয়ে যাবে দ্বিতীয় পর্বের খেলা। 2014 সালে শিরোপা ঘরে তোলার পর 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি রাশিয়া ও কাতার বিশ্বকাপে বিদায় নেয় প্রথম রাউন্ড থেকে। এবার তুলনামূলক সহজ গ্রুপে ডিমানশাফটরা কুরাসাওকে 7-1 গোলে উড়িয়ে শুরুটাও করেছে দুর্দান্ত। আইভরি কোস্টের বিপক্ষে জয় পেলে নিশ্চিত হবে রাউন্ড অফ 32। এদিকে রাশিয়া ও কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা আইভরি কোস্ট চমক দেখিয়েছে প্রথম ম্যাচেই। ম্যাচের 90 মিনিটে ইকুয়েডরের জালে বল ঢুকিয়ে 1-0-তে ম্যাচ জিতে নেয় লেস এলিফ্যান্টস। জার্মানির বিপক্ষে জয়ে দ্বিতীয় পর্বের খেলা নিশ্চিত করতেই মাঠে নামবে এমার্স ফাইয়ের শিষ্যরা। এদিকে 3 বার ফাইনাল হারা নেদারল্যান্ডস এবার টুর্নামেন্টের হট ফেভারিট দল। শুরুতে নামের প্রতি সুবিচার করতে পারেনি ডাচরা। গ্রুপ পর্বে জাপানের সাথে 2-2 গোলে ড্র করে রোনাল্ড কোম্যানের দল। বিশ্বকাপে সুইডেনের শুরুটাও হয় স্মরণীয়। 5-1 গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দেয় গ্রাহাম পটারের দল। বেশ ভারসাম্যপূর্ণ দল ডাচদেরও। রেইন্ডার্স, ফ্রেঙ্ক ডি ইয়াং, ফন ডি ফেনদের নিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে সুইডেনের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় রোনাল্ড কোম্যান। পূর্ণ 3 পয়েন্টের জন্য মাঠে নামবে দলগুলো। রাতে হিউস্টনে শুরু হবে নেদারল্যান্ডস বনাম সুইডেন ম্যাচ। আর আলাদা ম্যাচে টরন্টোতে মুখোমুখি হবে শক্তির বিচারে 2 ভিন্ন মেরুর জার্মানি ও আইভরি কোস্ট। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বিশ্বকাপে আজকের ম্যাচগুলো নিয়ে রাতে যে ম্যাচ রয়েছে জার্মানি এবং নেদারল্যান্ডস, পাশাপাশি ব্রাজিলকে নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার 2 সহকর্মী
মাকসুম আলম খান এবং কি তামিম হোসেন, দুজনকে স্বাগত জানাচ্ছি। মাকসুম, আপনার কাছ থেকে একটু শুরু করি যে গত সকালেই ম্যাচটা হলো, ব্রাজিলের উন্মাদনা তো আমরা আসলে সবসময় দেখি বাংলাদেশে। বিশ্বকাপ উন্মাদনা বলতে গেলে ব্রাজিল আর্জেন্টিনাকেই ধরতে হবে সবার আগে। ব্রাজিলের আজকে জয় ফিরল, 3টা গোল দিল আমরা দেখলাম হাইতির বিপক্ষে। একটা দুঃসংবাদ, একদিক থেকে নেইমার ফিরছেন সেটা সুসংবাদ, আবার রাফিনিয়াকে ছিটকে যেতে হলো অন্তত এক সপ্তাহের জন্য তাকে পাওয়া যাবে। ব্রাজিল এখন আসলে কোন প্ল্যানে সামনের ম্যাচগুলোতে? ব্রাজিলের ইকুয়েশনটা, ব্রাজিলের আজকের ম্যাচটা ছিল আসলে তাদের রিদমে ফেরার ম্যাচ। ফার্স্ট ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের যে পারফরমেন্সটা দর্শকরা আসলে এক্সপেক্ট করেছিলেন সেই পারফরমেন্সটা ব্রাজিলের কাছ থেকে পাওয়া যায়নি। ব্রাজিলের যেই ছন্দটা এক্সপেক্ট করা হয় সেটা দেখা যায়নি। যদিও মরক্কো আসলে হাইতির চেয়ে বেশ বড় প্রতিপক্ষ, ওই ম্যাচটায় ব্রাজিল যে হারেনি অনেকেই বলছেন, এটা আসলে বিশ্লেষকরা অনেকে সেটাই আসলে ব্রাজিলের জন্য বেশ প্লাস পয়েন্ট। আর এই ধরনের টুর্নামেন্টে এইরকম প্লাস পয়েন্ট খুব কাজে লাগে, মরক্কোর বিপক্ষে পয়েন্ট পাওয়াটা। এবং সেকেন্ড ম্যাচে হাইতির বিপক্ষে নিজেদেরকে গুছিয়ে নেওয়া, নিজেদের রিদমে ফেরা, সেটা কিন্তু তারা মোটামুটি আমি বলবো যে করতে পেরেছে। ফার্স্ট হাফে 3 গোল, আরও বেশি গোল হওয়া সম্ভব ছিল অফসাইডগুলো তাদের না হলে। যেটা বললেন যে রাফিনিয়ার ছিটকে যাওয়া নিশ্চয়ই একটা বড় ব্লো। আমরা দেখছিলাম যে বার্সেলোনার হয়ে গেল কয়েকটা মৌসুমেই তিনি বেশ ফর্মে ছিলেন, গোলে ছিলেন, তো তাকে এই মুহূর্তে এক সপ্তাহ কিংবা তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়াটাই আসলে কার্লো আনচেলত্তির জন্য একটা বিপদ। তবে সুখবর যেটা, নেইমার ফিরছেন। নেইমারকে যদি ফুল ফিট নেইমার না হয়েও কিছুটা কম ফিট নেইমারকেও যদি ব্রাজিল তাদের সিস্টেমে পায়, সেটা কিন্তু আমরা দেখেছি ম্যাচের কিন্তু বড় একটা প্রভাব ফেলতে পারেন তিনি। কারণ এই ধরনের প্লেয়ার, নেইমার কিংবা মেসি, এইরকম প্লেয়াররা কিন্তু মানে একটা গেমের প্ল্যান তৈরি করেন, টিমটাকে কিভাবে মানে তাদের প্ল্যানটা এগিয়ে নিয়ে যাবেন। রাফিনিয়া যদি ওই জায়গা থেকে ছিটকে যান, তো নেইমার যেহেতু স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলবেন, ওই জায়গাটায় রাফিনিয়ার যে প্লেসটা আছে, নেইমার মূলত লেফট কিংবা ফোর্থ পজিশন যেখানেই খেলুন না কেন, ওই ভিনিসিয়াসের জন্য নেইমার আসলে কিন্তু একটা ওপেন স্পেস তো তৈরি হবে, আরো 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 স্বাধীনভাবে তিনি খেলতে ইনজুরি থেকে ফিরছেন, যদিও ওই পারফরমেন্স না করতে পারলেও দেখা যাচ্ছে মাঠে থাকলে অপোনেন্ট প্লেয়ার তাকে মার করার ক্ষেত্রে যখন তার দিকে নজরটা থাকবে, অন্য দিক থেকে নেইমার, ভিনিসিয়াস একটা ভালো সুযোগ বা স্পেসগুলো পাবেন। জি, ছোট করে একটু তামিমের কাছ থেকে জানতে চাই, তিনি আবার ব্রাজিলের সমর্থক, মানে রাফিনিয়ার ছিটকে যাওয়াটা চাপ তৈরি হয়েছে কিনা আপনাদের কাছে? অবশ্যই কিছুটা তো চাপ অবশ্যই হবে, কারণ রাফিনা আসলে লা লিগা যেভাবে পারফর্ম করেছে এবং বার্সেলোনার জন্য আসলে যতটা অ্যাসেট ছিলেন, ব্রাজিলের জন্য ওই রকমই অ্যাসেট। তো সেই জায়গা থেকে রাফিনার ছিটকে যাওয়া অবশ্যই দলের জন্য একটা ধাক্কা। তবে আবার সুখবর, নেইমার ফিরছেন, তো সবকিছু মিলে একটা ধাক্কা, তারপর আবার সুখবরও আছে। সবকিছু মিলে আসলে ব্রাজিলের চাপ থাকবে অবশ্যই, কারণ ব্রাজিল আসলে এখন বলাই যায় যে ওই গ্রুপে চ্যাম্পিয়ন নিয়ে হতে যাচ্ছে। তো পরের রাউন্ডের জন্য আসলে রাফিনার প্রয়োজনটা অনেক বেশি আসলে দলে। সুপার কনফিডেন্ট তামিম থাকবেই। নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে কথা বলতে চাই তামিম। নেদারল্যান্ডস ম্যাচ আজকে আসলে এই গ্রুপ এফ এ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আসলে এই ম্যাচটা বিগ ম্যাচ, আমরা সবচেয়ে বলতে পারি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই কারণ হচ্ছে আপনি যদি দেখেন প্রথম এই নেদারল্যান্ডস ম্যাচে কিন্তু নেদারল্যান্ড যেভাবে আসরটা শুরু করেছে, তাদেরকে সবাই অনেক ফেভারিটের তকমা দিয়েছে। সে জায়গা থেকে নেদারল্যান্ডস প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে যেভাবে খেলেছে, আসলে তাদের ওই 2-2 ড্রটা আসলে তাদেরকে একদম পিছিয়ে দিয়েছে এবং তারা কিন্তু টেবিলের 3 নম্বরে নেমে গেছে। এখন যদি বলি যে আসলে আজকের যে ম্যাচটা হবে, এই ম্যাচে আসলে ফলাফলটা নেদারল্যান্ডসের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তাদেরকে আসলে জয় পেতেই হবে, কারণ জয় না পেলে তাদের আসলে সেকেন্ড রাউন্ডে যাওয়াটা অনেক সময় টাফ হয়ে যেতে পারে। মানে সবসময় আমরা দেখি যে নেদারল্যান্ডস ফেভারিট থাকে, ইউএন ক্রুইফের দেশের মানে খেলা, মানে কখনো ফাইনাল জিততে পারে না, তাদের মানে জার্সিতে কোনো স্টারও নেই। অবশ্যই না, কিন্তু নেদারল্যান্ডসের ফুটবল ঐতিহ্য কিন্তু একেবারেই অনেক সমৃদ্ধ একটা ঐতিহ্য। 3 নম্বরে অবস্থান। 3 নম্বরে অবস্থান। এছাড়া যদি আরেকটা কথা আছে, এখানে কিন্তু আরেকটা ঝামেলা তাদের আছে, সেটা হচ্ছে যে ইনজুরি যে কনসার্ন। ডি ইয়ং কিন্তু আসলে মিডফিল্ডে গত লাস্ট ম্যাচে তিনি খেলেছিলেন, কিন্তু আগামী ম্যাচে মানে আজকের যে ম্যাচ, এই ম্যাচে কিন্তু তার ইনজুরি একটা কনসার্ন আছে। তিনি খেলতে পারবেন কিনা এটা নিয়ে কিন্তু অনেক অনিশ্চয়তা আছে। তো সেই জায়গা থেকে তিনি যদি ছিটকে যান শেষ পর্যন্ত, এটা অবশ্যই নেদারল্যান্ডসের জন্য একটা ক্ষতির কারণ হবে। আর অন্যদিকে যদি আমি বলতে চাই যে আসলে সুইডেনের আসলে অ্যাটাকিংটা অনেক বেশি স্ট্রং। আমরা একটু আমাদের এক সহকর্মীর কাছে যেতে চাই, বিটু বড়ুয়া আছেন, তার কাছ থেকে আসলে সবশেষ খবরাখবর জানবো। আজকে জার্মানির ম্যাচ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে জানবো। বিটু, আমরা
বিশ্বকাপ নিয়ে জার্মানিতে উন্মাদনা থাকলেও এই মুহূর্তে দিনের বেলা হওয়াতে আসলে উন্মাদনা কিছুটা চোখে পড়ছে না। হয়তো রাতে কিছুটা শুরু হতে পারে, তবে পাবলিক ভিউ তেমন একটা না থাকাতে এটাও কিছুটা মুশকিলের। তবে জার্মান সমর্থকদের মধ্যে জার্মানিকে নিয়ে, জার্মান ফুটবল পাগল জাতি আসলে এটা তো বলার অপেক্ষায় রাখে না। অনেকেই আজকে প্রেডিকশন দিচ্ছেন, বিশেষ করে তারা বলছেন যে আসলে জার্মানি আজকে 2-1 কিংবা 3-1 গোলে আইভরি কোস্টের বিরুদ্ধে জিততে পারে। কিন্তু প্রেডিকশন যতটা দেয়াটা সহজ, ততটা ম্যাচ কিন্তু সহজ হবে বলে মনে হচ্ছে না। জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা কিন্তু প্রস্তুত রয়েছেন আজকে কানাডা টরন্টোতে দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিবে। কিন্তু বলা হচ্ছে যেখান থেকে ম্যাচ উপহার দেওয়ার কথা সেখানে কিন্তু কোনোভাবে আসলে কোনো কিছুই করা যাবে কিনা সন্দেহ। কারণ হচ্ছে খেলার এই মুহূর্তে অনেক কিছুটা আসলে মানে খেলার মুহূর্তটা যদি আমরা আগে থেকে আজ করি তাহলে বোঝা যাবে আসলে কতটা কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। কারণ 2024 সালে আফ্রিকান নেশনস কাপ জিতেছে আইভরি কোস্ট। তাদের দলে যেসব খেলোয়াড় রয়েছে, বিশেষ করে ডিয়ালো, ওয়াহি, ফ্রাঙ্ক কেসি এবং সেখানে যে দুর্দান্ত একজন প্লেয়ার রয়েছে, সামনের কাতারে তিনি খেলেন এবং 90 মিনিটে ইকুয়েডরের বিপক্ষে তিনি কিন্তু দুর্দান্ত গোল করেছেন। সেইখান থেকে যদি বলা যায় জার্মানির যে মিডল অর্থাৎ মধ্যমাঠ, সেখানে ফিলিপস নেমচা থেকে শুরু করে পাভলোভিচ এবং কাই হাভার্টস যারাই রয়েছেন তারা আজকে দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিবেন। তবে গতি, ক্ষিপ্রতা এবং ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগত পারফরমেন্সের উপর বেস করে আজকে জার্মানি ফুটবল খেলবে এমনটাই আশা করছেন জার্মান সমর্থকরা। তো এই ছিল জার্মানি থেকে বিশ্বকাপ নিয়ে এখানকার যে সমর্থকদের প্রত্যাশা তার সর্বশেষ। ধন্যবাদ বিটু। মানে বলছিল যে দর্শকদের উন্মাদনা নেই, লাইভ চলাকালীনই আমরা দেখছিলাম যে দর্শকরা তার সাথে মজা করতে আসছিল। জার্মানির ম্যাচটা যদিও প্রথম ম্যাচটা কিউরাসাওর বিপক্ষে একেবারে ক্লিনিক্যাল ছিল জার্মানি, বাট আইভরি কোস্টের বিপক্ষে মনে হয় খুব বেশি সহজ হবে না। আমি যেটা পরিসংখ্যান দেখছিলাম, লাস্ট 4 ম্যাচ জিতেছে, ফ্রান্সকেও হারিয়ে এসেছে ফ্রেন্ডলিতে। আরেকটা ব্যাপার আছে, মানে এই ধরনের টিমগুলো আসলে যদি ফিজিক্যাল শক্তির জায়গাটা বলেন, এটা জার্মানিকে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এবং টিমের কিন্তু ফাইনাল থার্ডে বেশ গতিশীল 2-1 ফুটবলার রয়েছেন। সহকর্মী তামিম অনেক পরিসংখ্যান নিয়ে এসেছিল। হ্যাঁ, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটা বললেন যে প্রথম ম্যাচে 7 গোলের জয় পেয়েছে কুরাসাওয়ের বিপক্ষে, আইভরি কোস্ট জিতেছে 1 গোলে। জার্মানির আমি যেটা জানি যে হুলিয়ান নাগলসম্যান আসলে এই ফার্স্ট 11-এ খুব একটা চেঞ্জ আনার তার প্রয়োজন নেই, সবাই ফিট আছেন। আমরা যেটা দেখছি যে ফ্লোরিয়ান উইটস, কাই হেভার্টস, জামাল মুসিয়ালা কিংবা ব্যাক যদি ডিফেন্সের কথা চিন্তা করেন সেখানে ইয়োশুয়া কিমিখ থেকে ম্যানুয়েল নোয়ার থেকে মানে মূল প্লেয়ারদের আমরা আসলে দেখতে পাবো। কেননা এই বিশ্বকাপের মতো এরকম মঞ্চে ফার্স্ট ম্যাচ অত বড় ব্যবধানে জিতলেও অপোনেন্টকে এখানে আসলে আইভরি কোস্টে খাটো করে দেখার সুযোগ নেই এবং পরের রাউন্ডে যাওয়ার ব্যাপার আছে। কোনো ধরনের রিস্ক নিতে চাবেন না, একদম মানে আগের ম্যাচটা যেভাবে যেই 11 নিয়ে নেমেছিলেন, যতটুকু আমরা ইউরোপীয় গণমাধ্যমে খবর পাচ্ছি বা বিশ্লেষণ বলছে, একেবারে হয়তো বা 20 সেকেন্ডসের জন্য একটু জানতে চাইতাম, মনে হয় প্রেডিকশন কি আপনার? আমি মানে জার্মানি প্রথম ম্যাচটা যেভাবে জিতেছে এতটা সহজ হবে না, কারণ আপনি যদি দেখেন আইভরি কোস্টের আসলে রক্ষণ ভাগটা যেভাবে আসলে স্কোর লাইন কি হবে, স্কোর লাইনটা আসলে আমি 7-1 হবে না 7-1 আমার মনে হয় না যাবে, কারণ ওদের রক্ষণ ভাগটা আসলে অনেক স্ট্রং। 7 বললে একটু আবার নস্টালজিয়া চলে যায় আসলে। কত হবে স্কোর লাইন? স্কোর লাইন আমার প্রেডিকশন 2-1 হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আপনার কি মনে হয়? আমার মনে হয় 3-1। ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ। দেশেও তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়, এমন আশা প্রধানমন্ত্রী তারেক রহমানের। আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, শক্তিশালী বাংলাদেশ নির্মাণে শিশুর বিকাশে কাজ করছে সরকার। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। সেখানে রয়েছে আর্য ছেলেটি। ফুটবল বিশ্বকাপে মেতেছে সারা দেশ। ভিনদেশি ফুটবলারদের নিয়ে উচ্ছ্বাস যখন তুঙ্গে, তখন রাজধানীর আর্মি স্টেডিয়ামে খুদে ফুটবলারদের হেভিওয়েট ফাইনাল ম্যাচ। খেলা উপভোগ করতে মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহী বিভাগের পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে প্রমিলা ফুটবলারদের নৈপুণ্যে মেতে ওঠেন সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদের সদস্যরা।
ট্রফি ও প্রাইজ মানি পরে চ্যাম্পিয়ন জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। বলেন, দেশেই তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপের মতো খেলোয়াড়। নির্বাচন ইশতেহার অনুযায়ী শিশুদের বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে ইনশাল্লাহ। এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। শুধু খেলাধুলা নয়, পড়াশোনা, সংস্কৃতি চর্চা সহ সব ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, অ্যাম্বাসেডর হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রস্তুত হতে হবে। যে গান করতে চায়, যে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে চায়, যে রং করতে চায়, যে ছবি আঁকতে চায়, যে ক্রাফট প্রতিযোগিতা করতে চায়, সবগুলোর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। কাজে তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে কনফিডেন্ট বাচ্চা হিসেবে, কনফিডেন্ট মানুষ হিসেবে তোমাদেরকে বেড়ে উঠতে হবে। শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? গত 6 এপ্রিল শুরু হওয়া দেশব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় 22 লাখ শিক্ষার্থী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে নালিশ জানালো আলজেরিয়া ফুটবল ফেডারেশন। লিওনেল মেসির আলোচিত ফাউলের পাশাপাশি ম্যাকালিস্টারের একটি ট্যাকেলের বিষয়েও লিখিত অভিযোগ জানিয়েছে তারা। ওই দুই ঘটনায় আলবিসেলেস্তেদের 2 তারকাকে কেন কার্ড দেয়া হয়নি, রেফারিদের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন SM ইকবাল। লিওনেল মেসির বিরুদ্ধে ফিফায় নালিশ করেছে আলজেরিয়া। যেন তেন নালিশ নয়, একেবারে কাগজে কলমে লিখিত নালিশ। শুধু লিওনেল মেসি নন, একই অভিযোগ জমা পড়েছে ম্যাকালিস্টারের বিপক্ষেও। সেটা কি, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার পর 31 মিনিটে লিওনেল মেসি আলজেরিয়ার অধিনায়ককে একটি ফাউল করেন। পেছন থেকে তার বুটটা আলজেরিয়ান অধিনায়ক মান্ডির কাফ মাসেলে গিয়ে আঘাত করে, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিন্তু রেফারি লিওনেল মেসিকে কোনো কার্ড দেখাননি। এমনকি VAR প্রযুক্তিতেও লিওনেল মেসির বিরুদ্ধে আনা হয়নি কোনো অভিযোগ। রেফারি সেই ম্যাচটি পরিচালনা করে যান এবং ম্যাচের শেষের দিকে মাজার মুখে আঘাত করার অভিযোগ তুলেছে আলজেরিয়া ম্যাকালিস্টারের বিরুদ্ধে এবং এই অভিযোগটিও তাৎক্ষণিকভাবে ফিল্ড রেফারি যিনি ছিলেন বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR এর মাধ্যমে কোথাও কোনো অভিযোগ ধরা পড়েনি। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ভিডিও বা রিপ্লাই সব কিছু অ্যানালাইসিস করে মস্ত বড় একটা ফাইল তৈরি করে ফিফার সদর দপ্তরে অভিযোগ জমা দিয়েছে আলজেরিয়া। ফিফা বিশ্বকাপে ফিফার যেই রেগুলেশন রয়েছে সেই রেগুলেশনের 14-6 ধারায় কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে এই ধরনের কোনো অভিযোগ যদি কোনো খেলোয়াড়ের উপর ওঠে সেটার সরাসরি দায় হচ্ছে রেফারির উপর। অর্থাৎ রেফারি যেই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে মাঠে নিয়েছেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে পরবর্তীতে ফিফা কিংবা অন্য কোথাও অভিযোগ করে এখান থেকে কোনো প্রতিকার পাওয়ার সুযোগ নেই। আর্জেন্টিনার হয়ে পরবর্তী ম্যাচগুলোতে লিওনেল মেসির খেলতে কোনো সমস্যা নেই, ম্যাকালিস্টারের মাঠে নামতে কোনো সমস্যা নেই, এমনকি তাদের কোনো ডিমেরিট পয়েন্টও দেওয়া হবে না ফিফার পক্ষ থেকে। তবে যে ফিল্ড রেফারি যারা ছিলেন বা VAR এর দায়িত্বে যারা ছিলেন তাদের বিষয়টি বা তাদের পারফরমেন্সটি ফিফার যে রেফারিজ কমিটি রয়েছে তারা খতিয়ে দেখবে, তারা অ্যানালাইসিস করে দেখবে। ডালাস থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই ছিল খেলার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।